আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের লেসন। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 9 এবং 10-এর ইউনিট 1-এর লেসন 3 অর্থাৎ বঙ্গবন্ধু অ্যাট দি ইউএন এটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনাইটেড নেশনে কি করেছিলেন। তাহলে প্রথমে শুরু করা যাক। আমরা টেক্সট পড়ায় চলে যাব। টেক্সট এখান থেকে শুরু। Bangabandhu's speech at the United Nations General Assembly is a matter of great pride for us. বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর স্পিচ হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ at the United Nations. ইউনাইটেড নেশন হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ যে অধিবেশন ঘটে ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয়। প্রাইড মানে গর্ব। হি ডেলিভার্ড দি স্পিচ, তিনি ভাষণ দিয়েছিলেন বা তিনি বক্তৃতা রেখেছিলেন অন 25 সেপ্টেম্বর 1974, 1974 সালের 25 সেপ্টেম্বর। সাধারণত সেপ্টেম্বর মাসগুলোতেই ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিগুলো বসে প্রতি বছর। Just after a week, Bangladesh became a member of the UN. শুধুমাত্র এক সপ্তাহ পরেই যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, তার এক সপ্তাহ পরেই বঙ্গবন্ধু সেখানে ভাষণ দেন বা বক্তৃতা রাখেন। To be a member of the UN was not an easy go. জাতিসংঘের সদস্য হওয়া খুব সহজ ব্যাপার ছিল না। As some influential country, কারণ কি কিছু প্রভাবশালী দেশ were opposing, বিরুদ্ধচারণ করছিল the membership for বাংলাদেশ, বাংলাদেশের সদস্য পদ পাওয়া নিয়ে তারা বিরুদ্ধচারণ করতেছিল। অপোজ মানে হলো বিরুদ্ধচারণ করা। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। ওয়েজ সাধারণত কোনো কিছু নিয়োজিত করা, এঙ্গেজ করা বা চালিয়ে যাওয়া। সেখানে এখানে একটা যুদ্ধ চালিয়ে যাওয়া বোঝাচ্ছে। কি কিসের যুদ্ধ? এই যে জাতিসংঘে যে মেম্বারশিপ বা সদস্যপদ পাওয়া, এটার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়াকে এখানে বোঝানো হয়েছে। বাট ফাইনালি, কিন্তু অবশেষে বা পরিশেষে বঙ্গবন্ধু ওয়ান, বঙ্গবন্ধু জিতে যান। অর্থাৎ বঙ্গবন্ধু বাংলাদেশকে জাতিসংঘের একটি সদস্য হিসেবে প্রমাণ করেন। হি ওয়ান নট অনলি দি ইউএন মেম্বারশিপ, তিনি শুধুমাত্র জাতিসংঘের সদস্য পদই জয়লাভ করেন না, বাট অলসো everyone who listened to his first speech at the UN. এবং তিনি সবাইকে জয় করে নেন যারা কিনা জাতিসংঘে তার প্রথম ভাষণ বা বক্তব্য শুনেছিল। It was a veni vidi vici experience for him. ভেনি ভিডি ভিসি এটি একটি ল্যাটিন ফ্রেজ যার অর্থ হচ্ছে আই কেম, আই স, আই কনকার্ড। এটা একটা জুলিয়াস সিজারের একটা কোটেশন। অর্থাৎ এটা এক ধরনের আসলাম, দেখলাম, জয় করার মতো একটা অভিজ্ঞতা ছিল তার জন্য। অর্থাৎ হি কেম, হি স অ্যান্ড হি কনকার্ড এভরিওয়ান, সে সবাইকে শেষ পর্যন্ত জয় করে নিয়েছিল। Bangabandhu was the first person in the history of the UN to deliver a speech in Bangla. বঙ্গবন্ধুই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইতিহাসে অর্থাৎ জাতিসংঘের ইতিহাসে বাংলায় বক্তব্য রেখেছেন। তারপর আমরা দেখি দি ল্যাঙ্গুয়েজ অব দি 7.5 crore বাঙালিস। এই বাংলা ভাষাটা কত জনের ভাষা ছিল? 7.5 কোটি, অর্থাৎ 75 মিলিয়ন বাঙালির কথা ছিল সেই সময়।
দি ল্যাঙ্গুয়েজ অফ দি ল্যাঙ্গুয়েজ মার্টার্স, এবং এটা ভাষা শহীদদেরও ভাষা। একমাত্র বাংলা ভাষার জন্যই পৃথিবীতে ভাষা শহীদের মর্যাদা বাংলাদেশ পেয়ে থাকে। দ্য পোয়েট অফ অরেশন, অরেশন মানে হচ্ছে বক্তৃতা বা ভাষণ, এখানে ভাষণের কবি বলা হয়েছে বঙ্গবন্ধুকে। দ্য আইকন অফ ক্যারিসমেটিক লিডারশিপ, লিডারশিপ মানে হচ্ছে নেতৃত্ব, আর ক্যারিসমেটিক বাংলায় সাধারণত ক্যারিসমেটিকই বলে, এটা জাদুকরী অর্থে বোঝানো হয় বা মনোমুগ্ধকর কোনো কিছু বোঝানো হয়। মনোমুগ্ধকর বা জাদুকরী যে নেতৃত্ব। টাচড অ্যানাদার মাইলস্টোন, এটা কি স্পর্শ করে? আরেকটি মাইল ফলক। অ্যান্ড সো ডিড দি বাঙালিজ থ্রু হিম, এবং সেভাবে বাঙালিও তার মাধ্যমে এই মাইল ফলকটি স্পর্শ করতে পারে। কিসের মাইল ফলক? এই যে জাতিসংঘে যে মেম্বারশিপ পেল। ইট ওয়াজ এ স্পিচ that revealed Bangladesh's stand on national and international issues before the global community. বিফোর মানে হচ্ছে সামনে, গ্লোবাল কমিউনিটি হচ্ছে বিশ্ব সম্প্রদায়। বিশ্ব সম্প্রদায়ের সামনে, ইস্যুস মানে হচ্ছে সমস্যা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুস হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা। এই বিশ্ব সম্প্রদায়ের সামনে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যাগুলো তুলে ধরে বাংলাদেশের যে বক্তৃতা, বাংলাদেশের যে তাদের চিন্তা ভাবনা, সেটা তুলে ধরা হয় এই বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে, ফুটিয়ে তোলা হয়। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা বা ফুটিয়ে তোলা। আইডেন্টিফাইং দি ইউএন অ্যাজ দি পার্লামেন্ট ফর দি হিউম্যান কাইন্ড, হিউম্যান কাইন্ড এখানে মানব জাতিকে বোঝানো হচ্ছে। মানব জাতির জন্য যে সংসদ, সেটাই হচ্ছে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ। জাতিসংঘ বাংলাদেশে যেরকম সংসদ আমরা দেখতে পাই, সংসদ ভবন, যেটা সংসদ হিসেবে কাজ করে বাংলাদেশে, ঠিক একইভাবে সারা পৃথিবীর মানব জাতির সংসদ হিসেবে ইউএনকে ধরা হয়। ইউএনকে সে স্বীকৃতি দিয়ে বঙ্গবন্ধু রিকগনাইজড দি মোমেন্ট অফ ডেলিভারিং ইজ এ স্পিচ হিস্ট্রিক্যাল। বঙ্গবন্ধু সেই সময় আখ্যা দেন এই ইউএন হচ্ছে মানব জাতির বা জাতিসংঘ হচ্ছে মানব জাতির একটা পার্লামেন্ট। যখন তিনি এই ঐতিহাসিক ভাষণটা দেন, তখন তিনি জাতিসংঘকে এইভাবে সম্মানিত করেন। হি মেনশনড দ্যাট, তিনি এটাও স্বীকার করেন বা উল্লেখ করেন, the very moment justified the century-long struggle and sacrifice of the Bangalis for self-rule, independence, dignity and coexistence along with other nations. এবং তিনি এটাও প্রমাণ করেন যে শতবর্ষব্যাপী যে যুদ্ধ, যে কষ্ট, যে কোরবানি অর্থাৎ স্যাক্রিফাইস, আত্মস্বর্গ উৎসর্গ করে দেওয়া, বাঙালি যেভাবে স্বায়ত্ত শাসনে যে যে কষ্ট করেছে, তার যে স্বাধীনতা, তার যে সম্মান এবং যে সহাবস্থান অন্যান্য দেশগুলোর সাথে বা অন্যান্য জাতিগুলোর সাথে, সেটা তিনি উল্লেখ করেছেন সেই জাতিসংঘের ভাষণে। হি অ্যাসিওরড দ্যাট, তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশ উড ফলো দি আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট। বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি ফলো করবে, অনুসরণ করবে? মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, ন্যাশনাল সোভারেনিটি অর্থাৎ জাতীয় যে সার্বভৌমত্ব, রিজিওনাল ইন্টিগ্রিটি অর্থাৎ একটি আঞ্চলিক যে একত্ববোধ রয়েছে বা অখণ্ডতা রয়েছে, এই সব বিষয়ে, and non-interference into internal issues of other countries, এবং অন্য কোনো দেশের যে অভ্যন্তরীণ বিষয় বা সমস্যাগুলো রয়েছে সেই ব্যাপারে নাক গলাবে না বা হস্তক্ষেপ করবে না, এই বিষয় সম্পর্কে তিনি আশ্বস্ত করেন। অ্যাসিওর্ড মানে হচ্ছে আশ্বস্ত করেন যে বাংলাদেশ এগুলো ফলো করবে, বাংলাদেশ এগুলো অনুসরণ করবে।
যে প্রত্যেকটা জাতিগত যে মিউচুয়াল রেসপেক্ট অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটা ধরে রাখবে, ন্যাশনাল সভারেন্টি জাতীয় সার্বভৌমত্ব ধরে রাখবে, রিজিওনাল ইন্টিগ্রিটি একটি এলাকার যে একত্ববোধ সেটা ধরে রাখবে, অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস, আভ্যন্তরীণ বিষয়ে কোনো সমস্যা হলে সেখানে নাক গলাবে না বা হস্তক্ষেপ করবে না। বঙ্গবন্ধু explained Bangladesh's absolute pledge to the UN Charters. এই ইউএন চার্টার্স অর্থ কি? জাতিসংঘের সনদ। জাতিসংঘের কিছু রুলস রয়েছে, সেগুলোকে জাতিসংঘের সনদ বলা হয়। অ্যাবসোলিউট মানে হচ্ছে পূর্ণ এবং প্লেজ মানে হচ্ছে প্রতিশ্রুতি। অর্থাৎ বঙ্গবন্ধু ব্যাখ্যা করেন যে বাংলাদেশের যে পূর্ণ অঙ্গীকার বা প্রতিশ্রুতি রয়েছে এই জাতিসংঘের সনদ ফলো করার জন্য, অ্যান্ড রিমাইন্ডেড, এটা স্মরণ করিয়ে দেন, হাউ দ্য পিপল অফ হিজ কান্ট্রি, কিভাবে তার দেশের মানুষ মেড দি হাইয়েস্ট স্যাক্রিফাইস, তার নিজের জীবন, হাইয়েস্ট স্যাক্রিফাইস হচ্ছে জান দিয়ে দেওয়া বা কোনো বড় ধরনের আত্ম উৎসর্গমূলক কোনো কাজকে হাইয়েস্ট স্যাক্রিফাইস, এখানে মানুষের জীবনদান বা বিলিয়ে দেওয়াটাকেই বুঝিয়েছে। টু অ্যাচিভ দ্য সেম, অর্থাৎ কোনো প্রতিশ্রুতি রক্ষার্থে বাংলাদেশের মানুষ যে নিজের জীবন দিয়ে দিতে পারে সেটাই তিনি সবাইকে মনে করিয়ে দেন। যে বাংলাদেশ যেহেতু জাতিসংঘের সনদে প্রতিশ্রুতি দিচ্ছে, পূর্ণ অঙ্গীকার রাখছে, সেহেতু বাংলাদেশি মানুষ তার অঙ্গীকার পূর্বেও রেখেছে, সেটা তিনি স্মরণ করিয়ে দেন। The father of the nation added that, জাতির পিতা এও যোগ করেন যে বাংলাদেশ would look forward to, বাংলাদেশ would look forward to, বাংলাদেশ সামনে প্রত্যাশা করে বা সামনের দিকে অগ্রসর হওয়ার সময় তারা এটা ভবিষ্যৎ দেখতে পায় বা প্রত্যাশা করে, such a world, এমন একটা পৃথিবী, where peace and justice, যেখানে শান্তি এবং বিচার, would take their rightful place, তারা ন্যায়সঙ্গত একটি জায়গা পাবে। অর্থাৎ পৃথিবীতে শান্তি বিরাজ করবে এবং ন্যায় বিচার ন্যায্যভাবে ন্যায্য জায়গায় যাতে বিচার পাওয়া যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেন বা প্রত্যাশা করেন। It was essential to justify the sacrifice of the countless martyrs, এবং তিনি এটা বলেন যে এটা অপরিহার্য ছিল প্রমাণ করার জন্য। জাস্টিফাই এখানে প্রমাণ করা, এসেনশিয়াল হচ্ছে অপরিহার্য, প্রমাণ করা, দি স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, মার্টার্স এখানে হচ্ছে শহীদ, এই অগণিত শহীদ যারা হয়েছেন স্বাধীনতা যুদ্ধে, তাদের যে স্যাক্রিফাইস অর্থাৎ জীবন দান করেছেন সেটা অপরিহার্য ছিল, এটা পিস এবং জাস্টিসের জন্য, অর্থাৎ শান্তির জন্য এবং ন্যায় বিচার পাবার জন্য। কারণ বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে বা পাকিস্তানের শাসনে বাংলাদেশ প্রতিবার অবিচারের সম্মুখীন হয়েছিল। তো সেটাই বঙ্গবন্ধু বারবার তার ভাষণে সেটা বর্ণনা করছিলেন। ইন হিজ স্পিচ, তার ভাষণে বঙ্গবন্ধু এক্সপ্রেসেস আটমোস্ট গ্র্যাটিটিউড টু দি ইউএন, বঙ্গবন্ধু তার যে কৃতজ্ঞতাবোধ, আটমোস্ট অর্থ হচ্ছে সর্বোচ্চ বা সর্বাধিক, গ্র্যাটিটিউড অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। সুতরাং বঙ্গবন্ধু জাতিসংঘকে সর্বাধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, অ্যান্ড দি ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং তিনি আন্তর্জাতিক যে সম্প্রদায় অর্থাৎ অন্যান্য দেশ বা জাতি তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কিসের জন্য? ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের সাথে দাঁড়ানোর জন্য বা পাশে দাঁড়ানোর জন্য, উইথ দেয়ার এইডস অ্যান্ড সাপোর্ট, তাদের যে সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য, ইন দি রিকনস্ট্রাকশন অব দ্য ওয়ার রেভেজড কান্ট্রি, তার যে যুদ্ধ বিধ্বস্ত, ওয়ার রেভেজ মানে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি, দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশের রিকনস্ট্রাকশন মানে হচ্ছে পুনর্নির্মাণ, অর্থাৎ
তার যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্নির্মাণের জন্য সাহায্য সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারপর শুধু কৃতজ্ঞতা শুধু পুনর্নির্মাণের জন্যও না, রিলোকেশন অফ 10 মিলিয়ন ওয়ার রেফিউজিস হু টুক শেল্টার ইন ইন্ডিয়া ডিউরিং দি লিবারেশন ওয়ার। এবং ভারতে যখন শরণার্থীরা যুদ্ধের যে যারা শরণার্থী হিসেবে থাকে, শরণার্থী হিসেবে নেওয়া হয়েছিল ভারতে, এই জন্য 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি লোকের মতো মানুষ ইন্ডিয়াতে স্বাধীনতা যুদ্ধের সময় আশ্রয় গ্রহণ করেছিল, সেই জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারতের প্রতি। দি লিডার অব দি কান্ট্রি রিমাইন্ডেড, দেশের এই নেতা স্মরণ করিয়ে দেন, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া, এখানে রিমাইন্ড, দ্য ওয়ার্ল্ড হাউ বাংলাদেশ স্টুড অন দ্য রুইন্স অ্যান্ড ডেব্রিজ অফ এ ওয়ার। তিনি সারা পৃথিবীকে স্মরণ করে দেন যে কিভাবে বাংলাদেশ এই ধ্বংসযজ্ঞ বা ধ্বংসাবশেষ, রুইন্স অ্যান্ড ডেব্রিজ দুইটি সিমিলার শব্দ, দুইটার অর্থই ধ্বংসাবশেষ বা ভগ্নাবশেষ, এখানে ফ্রেজ হিসেবে কাজ করেছে, অর্থাৎ ধ্বংসাবশেষ বা ভগ্নাবশেষ এটাকে আরো তীব্রভাবে বোঝানোর জন্য এখানে লেখক ব্যবহার করেছেন। এই যুদ্ধের যে ধ্বংসাবশেষের উপরে বাংলাদেশ কিভাবে দাঁড়িয়েছিল সেটাও তিনি স্মরণ করিয়ে দেন। ওয়ার পিপল ওয়ার জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, যেখানে মানুষ শুধুমাত্র যুদ্ধ করছিল, স্ট্রাগল মানে হচ্ছে যুদ্ধ করা কোনো কিছুর সাথে, এই যুদ্ধ বন্দুকের যুদ্ধ না, এটা এক ধরনের সংগ্রাম। কিসের জন্য সংগ্রাম? ফর সার্ভাইভাল। সার্ভাইভাল অর্থ হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা। বেঁচে থাকার জন্য যে স্ট্রাগলিং বা যুদ্ধ বা সংগ্রাম, শুধুমাত্র মানুষ সেটাই করছিল যুদ্ধের এই ধ্বংসাবশেষের পর। সেটা বঙ্গবন্ধু ইউএনএ জানান বা জাতিসংঘে জানান। হাউএভার, যাই হোক, দি রিপিটেড ন্যাচারাল ক্যালামিটিস ওয়ার মেকিং দেয়ার লাইফ হার্ডার। যাই হোক, এই যে এত সমস্যা, সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকার জন্য এত কষ্ট, সহিংসতা, তারপরেও এই বারবার, রিপিটেড মানে হচ্ছে বারবার বা পুনরায়, ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগগুলা তাদের জীবনগুলো আরো কঠিন করে ফেলছিল। হার্ডার মানে হচ্ছে আরো কঠিন করে দেওয়া, অপেক্ষাকৃত কঠিন করা। অ্যান্ড পিপল ইভেন ডিডন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে। এবং মানুষের এমনকি, ইভেন মানে হচ্ছে এমনকি, হ্যাভ এ মিনিমাম ইনটেক, যে মিনিমাম হচ্ছে খুব কম বা স্বল্প, মানে না হলেই নয় এমন, ইনটেক অফ খুব, এই খাদ্য গ্রহণের পরিমাণ, একদিনে যে পরিমাণ মিনিমাম বা কমপক্ষে যে পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন হয় তাও মানুষের ছিল না। গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, বাংলাদেশকে এবার ছাড়িয়ে তিনি বললেন, হি এক্সপ্রেস, তিনি এটা উল্লেখ করলেন, সলিডারিটি ফর অল দ্য অপ্রেস পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তিনি কি এক্সপ্রেস করলেন? যে শুধুমাত্র বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে যেসব নির্যাতিত, অপ্রেস মানে হচ্ছে যারা নির্যাতিত বা বৈষম্য যারা শিকার হন, তারা যেসব মানুষ, তাদের জন্য তিনি একাত্মবোধ দেখালেন। ঠিক আছে, সলিডারিটি মানে হচ্ছে ঐক্য বা একত্ববোধ, অপ্রেস মানে নির্যাতিত। অ্যান্ড ডিনাউন্স রেসিজম, এবং নিন্দা করলেন কিসের? ঘৃণা করলেন কিসের? বর্ণবাদ। রেসিজম মানে হচ্ছে বর্ণবাদ। ডিসক্রিমিনেশন মানে বৈষম্যের উপর তিনি নিন্দা করলেন। ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ আমরা দেখেছি ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ব্রিটিশরা বিভিন্ন দেশ দখল করে নিয়েছিল, এটাকে তিনি নিন্দা জানান। অ্যান্ড দি ইউজ অফ ফোর্স টু স্টপ পিপলস জাস্টিফাইড মুভমেন্টস ফর দেয়ার রাইট। এবং কেউ যদি এই সাধারণ মানুষের জাস্টিফাইড মুভমেন্টস ফর দেয়ার রাইট অর্থাৎ নিজেদের অধিকার আদায়ে যেসব ন্যায়সঙ্গত আন্দোলন রয়ে থাকে, জাস্টিফাইড এখানে ন্যায়সঙ্গত, আর মুভমেন্ট অর্থ হচ্ছে আন্দোলন, এই আন্দোলন ঠেকানোর জন্য, টু স্টপ মানে ঠেকানোর জন্য, টু ফোর্স যে 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 শক্তি ব্যবহার করা হয়, এটার বিরুদ্ধে তিনি নিন্দা জানান। অর্থাৎ তিনি চান যে সাধারণ মানুষ যাতে তাদের অধিকার আদায়ে এই
আন্দোলনগুলো করতে পারেন। রেফারিং টু দি স্ট্রাগল অব দ্য পিপল ইন আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন অ্যান্ড জিম্বাবুয়ে, তিনি এটাও উল্লেখ করেন। কোন কোন দেশের নাম উল্লেখ করেন? আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, এইসব মহাদেশে নামিবিয়া, প্যালেস্টাইন, জিম্বাবুয়ে, এই নামগুলো তিনি উল্লেখ করেন এবং এখানকার মানুষের স্ট্রাগল, অর্থাৎ স্ট্রাগল সম্পর্কে আমি আগেও বলেছি, অর্থাৎ টিকে থাকা বা সংগ্রাম করা, কুস্তি করা কোনো বিষয়ের সাথে, এই স্ট্রাগল করাটা এখানকার মানুষরা প্রচুর কষ্টের সম্মুখীন হয়, সংগ্রাম করে, এটাকে উল্লেখ করে, রেফার মানে উল্লেখ করা, সে উল্লেখ করা তিনি হি এক্সপ্রেস ইজ ওয়ারি, তিনি তার উদ্বেগ প্রকাশ করেন। এক্সপ্রেস মানে প্রকাশ করা, ওয়ারি মানে উদ্বেগ। অ্যাবাউট পিপলস প্লাইট, প্লাইট মানে হলো দুঃখ কষ্ট, প্রচুর দুঃখ কষ্ট, ক্লেশ যখন হয়, দুর্দশা হয়, তখন মানুষ এই ইংরেজিটি ব্যবহার করে, প্লাইট। টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস, নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের যে দুঃখ কষ্ট সে সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তারপর তিনি কি বলেন? দ্য লিডার অব দি অপ্রেসড নোটেড, নির্যাতিতের নেতা হিসেবে তিনি উল্লেখ করেন, when millions of people were destitute with unending miseries, যেখানে কোটি কোটি মানুষ, ডেস্টিটিউট মানে হচ্ছে খুবই জরাজীর্ণ অবস্থায় থাকা, খুবই দুর্দশাগ্রস্ত, হতদরিদ্র অবস্থায় থাকা, উইথ আনএন্ডিং, আনএন্ডিং মানে অপরিসীম, এন্ড মানে হচ্ছে শেষ, আনএন্ডিং মানে হলো অসীম, মানে যেটার কোনো শেষ নেই, মিজারিস মানে দুঃখ কষ্ট দুর্দশা। এই যে এত কোটি মানুষ হতদরিদ্র হয়ে দুঃখ কষ্ট, অসীম দুঃখ কষ্টের মধ্যে আছে, বাট অনলি এ হ্যান্ডফুল অফ পিপল, শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোক, ওয়ার এনজয়িং দি হাইয়েস্ট লাক্সারিস, লাক্সারি হচ্ছে শান শওকত বা অনেক টাকা পয়সা যাদের আছে সেটাকে বলা হয় লাক্সারি, অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন করা। কিছু সংখ্যক মানুষ বিলাসবহুল জীবনযাপন করছিলেন, সেটা তিনি উল্লেখ করেন। হি এমফেসাইজড কুইক মেজার্স ফর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তিনি গুরুত্ব আরোপ করেন, এমফেসাইজ মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা, তিনি এটা উল্লেখ করেন। কুইক মেজার দ্রুত পদক্ষেপ, মেজার্স মানে পদক্ষেপ নেওয়া, ফর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার উপর, বেসড অন জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে বিচার, একটা বিচার ব্যবস্থা যাতে এমন হয় যেটা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে, এই যে ব্যাপার উল্লেখ করা হলো যে অনেক মানুষ কষ্ট করছে আর গুটি কয়েক মানুষ অনেক টাকা পয়সা রয়েছে তাদের বিলাসবহুলতার মধ্যে, এই বিষয়টা উল্লেখ করে তিনি এর উপর একটা পদক্ষেপ নিতে বললেন যে কেন তারা এত গরিব থাকবে, এত কষ্ট করবে। বঙ্গবন্ধু warned that an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. বঙ্গবন্ধু সতর্ক করে দেন, ওয়ার্ন মানে সতর্ক করা, দ্যাট অ্যান অ্যাবসেন্স অফ সাচ এ সিস্টেম, তিনি যে সিস্টেমের কথা বলছেন যেমন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই 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 সিস্টেমটা যদি না থাকে, পদ্ধতিটা যদি না থাকে, হ্যাঁ, অনুপস্থিত থাকে, উড লিড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে নিয়ে যাবে, টু এক্সপিরিয়েন্স অ্যান আনপ্রেসিডেন্টেড মিজারি অফ দ্য হিস্ট্রি, ইতিহাসে সবচেয়ে নজিরবিহীন যে দুঃখ কষ্ট সেটা ভোগ করানোর একটা অভিজ্ঞতার দিকে পৃথিবীকে নিয়ে যাবে, অর্থাৎ তিনি এর উপর গুরুত্ব আরোপ করেন। The leader of the third world countries expressed his deep concern over a global recession and inflation. Leader of the third world countries, যে তৃতীয় বিশ্বের দেশগুলোর নেতা হিসেবে, express his deep concern, তিনি তার যে চিন্তা ভাবনা, তার যে একটা উদ্বেগ, সেটা এই গ্লোবাল রিসেশন, রিসেশন মানে হচ্ছে মন্দা, গ্লোবাল রিসেশন হচ্ছে বৈশ্বিক মন্দা, অ্যান্ড ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, টাকার মান কমে যাওয়া, এটার উপরে তিনি উদ্বেগ দেখান। আনএমপ্লয়মেন্টের উপরেও তিনি
উদ্বেগ প্রকাশ করেন, অর্থাৎ কর্মহীনতা, মানুষের কর্মহীনতা, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস, যদি সম্পদ এবং সুযোগের অসম বন্টন, সেটার উপরে তিনি উদ্বেগ প্রকাশ করেন। অ্যান্ড দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার কান্ট্রিজ, এবং ধনী এবং গরিব দেশের মধ্যে যে ব্যবধান, গ্যাপ মানে ব্যবধান, যে সেটার প্রতিও তিনি উদ্বেগ প্রকাশ করেন একটি তৃতীয় বিশ্বের নেতা হিসেবে। হি ডেসক্রাইব, তিনি বর্ণনা করেন, হাউ দোজ হ্যাড হিট দি ডেভেলপমেন্ট প্ল্যানস ইন ম্যানি পুয়ার কান্ট্রিজ অফ দ্য প্ল্যানেট। তিনি এটা উল্লেখ করেন যে কিভাবে এই ব্যাপারগুলো অন্যান্য যেসব গরিব দেশ রয়েছে এই পৃথিবীর নামক গ্রহে, কিভাবে এই উন্নয়নমূলক পরিকল্পনাগুলো আসতে পারে। টু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নিকট, ইট ওয়াজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি টু ফাইট দিস প্রবলেম। এটা শুধুমাত্র নিজ দেশের চিন্তা করেননি তিনি, তিনি এটা বলে দিয়েছেন যে এটা শুধুমাত্র তার দেশের লোকদের না, নিজেরও না, এটা একটা বৈশ্বিক একটা দায়িত্ব এই সমস্যাগুলো বিরুদ্ধে যুদ্ধ স্থাপন করা বা এইগুলো মোকাবেলা করা। এখানে ফাইট অর্থ মোকাবেলা করা। অ্যান্ড টেক কনসার্টেড এফার্টস টু পুট অ্যান ইন টু দিস, এবং একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা তৈরি করা যাতে এটা শেষ করে দেওয়া যায়। এই বিষয়গুলো, এই প্রবলেমগুলো, দিস এখানে প্লুরাল, এই যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, আনএমপ্লয়মেন্ট, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, গ্লোবাল রিসেশন, ইনফ্লেশন, এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে শেষ করা যায় সেজন্য কনসার্টেড মানে ঐকান্তিক, একসাথে, অনেকগুলো দেশ যখন একসাথে হয় তখন সেটা সম্মিলিত, অর্থাৎ কনসার্টের অর্থ হচ্ছে সম্মিলিত, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর শেষ করতে হবে বা সুরাহা করতে হবে। পুট অ্যান ইন মানে হচ্ছে সুরাহা করা। বিফোর হি কনক্লুডেড হিজ স্পিচ, তার ভাষণ শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড দ্যাট, তিনি ঘোষণা দেন, বঙ্গবন্ধু ঘোষণা দেন দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য পাথস অফ টুগেদারনেস, ব্রাদারহুড অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। বাংলাদেশ কি করবে? অনুসরণ করবে পাথস অফ টুগেদারনেস, একসাথে থাকা, একসাথে হয়ে থাকা, ব্রাদারহুড ভ্রাতৃত্ব ধরে রাখা, মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক শ্রদ্ধাবোধ ধরে রাখবে, অ্যান্ড কোঅপারেশন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। হি এক্সপেক্টেড, তিনি আশা করেন, দি ইউএন উড টেক সাবস্ট্যান্সিয়াল রোল, তিনি আশা করেছিলেন যে জাতিসংঘ কি করবে? সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল অর্থ হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট, রোল মানে হলো তার দায়িত্ব, যথেষ্ট দায়িত্ব পালন করবে, ইন সলভিং সমাধান করতে, দি প্রিভেলিং হিউম্যান ক্রাইসিস অর্থাৎ বিদ্যমান বা বিরাজমান যেসব মানবিক সমস্যাগুলো রয়েছে, ক্রাইসিস মানে হলো সংকট বা সমস্যা, ইন দি সাবকন্টিনেন্ট এই ভারতীয় উপমহাদেশে, তিনি বোঝাচ্ছেন যে সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার কান্ট্রিজ এবং সাথে সাথে অন্যান্য দেশগুলোতেও। বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দি পাথস অফ বঙ্গবন্ধু, বাংলাদেশ কি করছে? বঙ্গবন্ধুর দেখানো পথে, পাথস মানে হচ্ছে পথগুলো, হ্যাজ বিন ফলোয়িং বাংলাদেশ দেশ হিসেবে বঙ্গবন্ধুর এই দেখানো নির্দেশনাগুলো বা পথগুলো অনুসরণ করছে। দি ড্রিমার অ্যান্ড দ্য পিপলস লিডার, তিনি একজন স্বপ্নদ্রষ্টা এবং গণমানুষের নেতা ছিলেন। ইভেন আফটার হিজ ডেথ নিয়ারলি 5 decades ago, প্রায় 5 দশক আগে মৃত্যুবরণ করার পরেও বাংলাদেশ তার দেখানো পথ অনুসরণ করছে। তাহলে আজকে এ পর্যন্তই, এই ছিল টেক্সট অ্যানালিসিস। যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করলে উত্তর দেওয়া যাবে। আমরা পরবর্তী একটি লেসনে, এই লেসনের অর্থাৎ ইউনিট 1-এর লেসন 3-এর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হব। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আল্লাহ হাফিজ।